মিডিয়া আমাকে একটা ভিলেনে পরিণত করছিল। কোটাক আর তার সেই বেইমান আরএমএস আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আর বাস্তব ছিল এটাই যে আমি এখন শার্ক ট্যাঙ্কের জন্য টিভিতে আসছিলাম, যার জন্য ব্যাপারগুলো আরও বিগড়ে যাচ্ছিল। মানুষ আমাকে শার্ক ট্যাঙ্কে দেখে গুগল করছিলেন, আর সেখানে তারা প্রথমেই যেগুলো পাচ্ছিলেন সেগুলো সবই নেগেটিভ খবর ছিল। আমাকে নিয়ে তখন শুধু নেগেটিভ খবরই ছড়িয়ে পড়ছিল। এটার কারণে মানুষের মনে আমার প্রতি বিদ্বেষ বেড়ে যাচ্ছিল। আসনিড গ্রোভার কেস, কোটাক মাহিন্দ্রা ব্যাংক উপযুক্ত অ্যাকশন নিচ্ছে, এই খবরটা ছিল বিজনেস স্ট্যান্ডার্ডের। একটা ডিলিটেড টুইট, ফোন কলে খারাপ ব্যবহার, ফিনটেক ভারত পে বনাম কোটাক, এটা ছিল এনডিটিভিতে। এইগুলোই ছিল এক টানা চলা হেডলাইন। তোমার কেন মনে হয় যখন তুমি কিছু করোনি তখন এই খবরগুলো তোমার উপর প্রভাব ফেলবে? ফ্যামিলি এই ব্যাপারে অনেকটা খেয়াল রাখতো যে আমি যেন অ্যাটেনশন স্প্যান পাই। আমি মেন্টাল স্পেসের ব্যাপারটা অতটা না বুঝে এটা ঠিক করেছিলাম যে আমি যতটা পারবো কম মিথ্যে বলবো, যে খবর যেমন চলছে সেটা তেমনভাবেই চলতে দেব। আমি আমার ফোনটা কয়েকদিনের জন্য সুইচ অফ করে রেখে দিলাম। সেই সব দিনে যখন সোহেল আর তুমি ইনভেস্টরদের সঙ্গে কথা বলতে, একটা কথা যেটা সবচেয়ে বেশি আমাকে ভাবিয়ে তুলেছিল সেটা হলো কোনো কিছু হঠাৎ হয় না। ইমার্জেন্সি আর প্ল্যানিং এর উপর ডিপেন্ড করেই সবকিছু হয়। যেখানে আমি বহু বছর পরিশ্রম করে দিন রাত এক করে এটা ঠিক করেছিলাম যে সবাই আমরা একসঙ্গে গ্রো করব, সেখানে কয়েকজন পরিশ্রম অন্যভাবে করছিল, এত স্মার্টলি নিজের কাজ করছিল যাতে আমাকে তারা সবাই টেনে নিচে আনতে পারে এবং একদম পুরোপুরি শেষ করে দিতে পারে। ভাবিক আমায় কল করে একটা অ্যাডভাইস দিল। সেকোয়া ক্যাপিটালের একটা প্রস্তাব ছিল, একটা নতুন মিডিয়া এজেন্সি হায়ার করা উচিত যারা ক্রাইসিস ম্যানেজমেন্টে বেশ ভালো কাজ করতে পারে, আর এইটার সাহায্যে আমরা আমাদের সব প্রবলেমগুলোকে সলভ করতে পারব। কিন্তু যখন আমার মনে হলো যে প্রেসকে আমি কি বলবো, আমার কিচ্ছু মাথায় আসছে না। যখন এইসব সামলানো সত্যি সত্যি কঠিন হয়ে পড়ছিল, তখন আমি ভাবলাম যে এই এজেন্সিটা আমার পক্ষে কাজ করছে নাকি আমার বিপক্ষে, সেটা আমি একদমই বুঝে উঠতে পারছি না। তুমি ঠিক আছো তো? মাধুরী আমাকে জিজ্ঞেস করলো। সে বুঝতে পেরেছিল যে সকালবেলায় উঠেই আমি খুব বিচলিত ছিলাম, কারণ সুমিতের কাছ থেকে একটা ফোন এলো আর সে বলল যে সে সোহেলের কাছ থেকে একটা খবর পেয়েছে। কোটাকের উদয় খুব তাড়াতাড়ি আমার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে। আমি তাকে বললাম যে যা কিছু আশপাশে হচ্ছে তা দেখে আমি সত্যি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবলাম যদি আমি সঠিক কথাটা বলে দিই তাহলে তাকে কি করতে হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমার কিছু বলার আগেই সে আমায় প্রশ্ন করে বসলো যে আপনার বিশ্বাস আছে তো যে আপনাকে যা বলা হচ্ছে তা সবকিছু সঠিক বলা হচ্ছে? আমি তাকে বললাম যে আমি এই ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু কিছু একটা আছে যেটা ভাবার জন্য তুমি আমাকে বাধ্য করলে। এই লিগ্যাল নোটিশের ব্যাপারটা শুধুমাত্র সুমিত জানতো, কারণ সেই এই লিগ্যাল নোটিশটা ড্রাফট করেছিল। আসল ব্যাপার হলো এই লিগ্যাল নোটিশের খবর মার্কেটে আসার 1 মাস আগেই আমরা নিজেদের মধ্যে লিগ্যাল নোটিশ এক্সচেঞ্জ করেছিলাম। আমি এবার টের পাচ্ছিলাম যে কিছু একটা গন্ডগোল তো আছেই। নিজেকে বুঝিয়ে মনস্থির করলাম। বুঝতে পারলাম যে এই পুরো ব্যাপারটাকে দমানোর জন্য শুধু একটাই কাজ করতে হবে, আমাকে কিছুদিনের জন্য ছুটিতে চলে যেতে হবে। আর সেখানে আমি মানসিকভাবে কিছুটা আরামও পেয়ে যাব এবং পরের বিজনেস নিয়ে ফোকাসও করতে পারব। অনেকের সঙ্গে অনেক ব্যাপারে আলোচনা চলছিল। আমি মাধুরীকে আমার এই প্ল্যানের কথাটা বলি। আমি সুমিত, ভাবিক আর সোহেলকে বললাম যে মিডিয়া এই খবরটা নিয়ে খুব বেশি মাথা খারাপ করছে। আমি তোমাদের দুজনের পক্ষ থেকে কোনো মিডিয়া প্ল্যানারকে অ্যাক্টিভ হতে দেখিনি, তাই আমি মনস্থির করেছি যে কিছুদিনের জন্য ছুটিতে চলে যাব। আমি ওদের 3 জনকে আমার ঘরে ডেকে এই কথাগুলো বলেছিলাম। আমার শ্যালক শনাকও ওই রুমে ছিল, কিন্তু সে ঘরে অনেক দূরে বসেছিল আর ওই 3 জনের বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করছিল। ভাবিক বলল এটা ঠিক নয়, আমাদের সামনে আসা এই ঝড় থেকে বাঁচতে হবে। ইনভেস্টররা এই অডিওটাকে নিয়ে ফরেন্সিক টেস্টের জন্য ডিমান্ড করছিল। তারা জানতে চাইছে যে অডিওটাতে যে আওয়াজ আছে সেটা আসনিরের নাকি নয়। সোহেল আর সুমিত আমাকে সঙ্গ দেওয়ার বদলে কথাগুলোকে বিগড়ানোর চেষ্টা করছিল। আমি এইটুকু জানতাম যে আমি ঠিক ছিলাম আর আমাকে কাউকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন ছিল না। ভাবিক তখন আবার বলে যে ছুটি নেওয়ার কোনো প্রয়োজন নেই, ইনভেস্টররা গত 3 বছর ধরে বহু ভালো দিন দেখেছে। তুমি একটা ভলেন্টারি লিভ তাদের কাছ থেকে ডিমান্ড করতেই পারো, কারণ বোর্ডে ইনভেস্টর যারা আছে তাদেরকে আমরা ওভারলুক করতে পারি না। আমার মনে হয় যে আমাদের বোর্ডকে একটা লিভ অ্যাপ্লিকেশন পাঠানো উচিত, যদিও তারা এইটা বলে রিজেক্ট করে দেবে যে তোমাকে ছাড়া আমরা এই ব্যবসাটা নিয়ে এগোতে পারবো না। আমার এবার মনে হলো আমি সুমিতকে বললাম যে তুমি আমাকে আমার ইমেলে একটা ড্রাফট পাঠিয়ে দাও, যদি কিছু চেঞ্জ করার হয় আমি তোমায় জানিয়ে দেব। এই মিটিংটা হওয়ার পর আমি ঠিক করলাম যে আমি 1 সপ্তাহের জন্য পানিপথ যাব। পানিপথে মাধুরীর বাপের বাড়ি। আমার শ্বশুর বাড়ির মানুষজনের সঙ্গে দেখা হয়ে যেত।
যদিও আমি ততটা আধ্যাত্মিক মানুষ নই, তবুও মাধুরী চণ্ডীগড়ে এক জৈন মুনির কাছে আমাকে একদিন নিয়ে গেল। জৈন মুনি আমার দিকে তাকালেন। তিনি একজন ইংলিশ বলা জেন্টলম্যান ছিলেন। তিনি আমাকে দুটি প্রশ্ন করেন। তুমি কি সৎ? তোমার চারপাশের মানুষজন কি সৎ? আমি তার প্রশ্ন শুনে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এইরকম কিছু একটা আমার নিজের জীবনেও ঘটছিল, যেখানে সময়ের দাম বেশি ছিল এই প্রশ্নগুলোর উত্তরের চেয়ে। আমরা যখন চণ্ডীগড় থেকে পানিপথে ফিরে আসি, তখন আমার ছেলের ফোনে মিকি আমাকে যোগাযোগ করেন, কারণ আমার ফোনটি তিনি সুইচ অফ পেয়েছিলেন। মিকি আমাকে বলেন, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সবচেয়ে বড় সাপোর্টার, কিন্তু তোমাকে এই লড়াইটা হারতে হবে বন্ধু, যাতে তুমি আবার একদিন যুদ্ধ করতে পারো। মিকির এই কথাটা আমাকে পুরোপুরি কনফিউজ করে দেয়। আমি মাধুরী এবং তার বাবাকে স্পষ্ট করে জানালাম যে সমস্যাগুলো আমার ঠিকঠাক বলে মনে হচ্ছে না। অরিজিনাল প্ল্যান অনুযায়ী আমি বসে বসে আমার মনের কথা বলতে লাগলাম। আমি সেই সব কথা লিখলাম যেগুলো ভারত পের সময় আমার মনে আছে। আমি লিখেছিলাম যে কি করে আমি বিনা স্যালারিতে ভারত পেতে কাজ করেছিলাম। আমার নোটের মাধ্যমে আমি স্পষ্ট করে এটা জানিয়েছিলাম যে মার্চ এন্ড অব্দি আমি ছুটিতে যেতে চাই, আর এতেই আমি বোঝার চেষ্টা করব যে গন্ডগোলটা কোথায়, আর পরে ফিরে আমাদের প্রোডাক্টটা আমরা কি করে আরো ডেভেলপ করব সেই ব্যাপারেও চিন্তা ভাবনা করব। আমাকে ভারতের প্রফিট আর তার আইপিও নিয়েও ভাবতে হবে। সুমিত মাধুরীকে কিছু কমেন্ট পাঠিয়েছিল আমার নোটের উপরে, তবে আমি সেগুলো যুক্ত করতে চাইনি, কারণ আমি কোনো লিগ্যাল নোটিশ লিখছিলাম না। তাই লিখছিলাম যা আমার মনে আসছিল। একবার আমি ইনভেস্টরদেরকে লেটার পাঠিয়ে দেওয়ার পর সুহেল নোট যুক্ত করে বোর্ডের কাছে জানায় যে আমি নাকি একটু ওভার রিঅ্যাক্ট করেছি আর এর কোর্স অফ অ্যাকশনের জন্য একটা মিটিং ডাকা উচিত। ওই নোটের একটা কপি মাধুরীকে পাঠানো হয়েছিল। পরে হান্ডা এবং অন্যান্যদের মাধ্যমে আমাকে জানানো হয়েছিল যে 13ই জানুয়ারিতে একটা ইনফর্মাল বোর্ড মিটিং হবে, যা রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়নি, এবং এখানে আমার ছুটির আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। সত্যি কথা বলতে কি আমি রজনীশ কুমারের সঙ্গে মুখোমুখি হই। মাধুরীর এনআইএফটি ব্যাচমেটের বাবা রজনীশ কুমার একজন এক্স এসবিআই চেয়ারম্যান ছিলেন, যার সঙ্গে আমি দেখা করেছিলাম এবং যিনি একজন ডিরেক্টর হিসেবে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন 50 লাখ ফি-এর বদলে এবং 2 কোটি টাকার ইএসপিওর ভিত্তিতে। রজনীশ ছিলেন আমার 4 নম্বর ভুল, আমার কফিনের শেষ পেরেক, অর্থাৎ আমার শেষ ভুল। অন্য 3টি ছিল সোহেল সামির সিইও, জসনীত সিএইচআরও এবং সুমিত সিং জিসি। রজনীশ বলেছিলেন যে মামলাটি মিডিয়ার দ্বারা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং এটা নিজে নিজেই শেষ হয়ে যাবে। তিনি কোটাকে কোনো একজন সিনিয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সমাপ্ত করার চেষ্টা করবেন, কারণ রজনীশ কোটাক ফান্ড বোর্ডে ছিলেন। যখন আমি মনে করছিলাম যে এবার সত্যি সত্যি সব শেষ হতে চলেছে, তখন আমার কোনো ধারণাই ছিল না যে এরপর আরো কত কি বাকি ছিল আমার জন্য। বিশ্বাসঘাতকতা। ভারত পে থেকে আমার বেরিয়ে যাওয়াটা স্টার্টআপ জগতের সবচেয়ে আলোচনার বিষয় ছিল। মিডিয়ার কিছু বেইমান মানুষকে আমি এটার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার নিজের স্টেক হোল্ডার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, যারা কোম্পানির ফাউন্ডারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সবকিছু করেছিল। পরের পেজে আপনি দেখতে পাবেন আসল সত্যিটা কি, আর এই সত্যিটা আপনার কল্পনা আরো বাইরে। যাতে আপনি প্লটের সবকিছু বুঝতে পারেন, আমি আপনাকে এমন কিছু লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই এবং বুঝিয়ে দিতে চাই যে তাদের উদ্দেশ্যটা কি ছিল আমার বিরুদ্ধে। নাম্বার 1, শাশ্বত মনসুখ ভাই নাকরানি। 20 বছর বয়সী কো-ফাউন্ডার, আইআইটি দিল্লিতে পড়ে লক্ষ লক্ষ টাকা সে উপার্জন করে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার কারণে, এবং সে একটা জ্বলন্ত উদাহরণ কিছুই না করে পয়সা কামানোর। এই গল্পের খুব গুরুত্বপূর্ণ চরিত্র ইনি। এনাকে সবাই একটা টুল হিসেবে ব্যবহার করেছিল। ইনি কোনো বোর্ড মিটিংয়ে একটা কথাও বলেননি। কোনো ইনভেস্টর তাকে দেখে একটা পয়সাও ইনভেস্ট করেনি। আমি ভারত পের একমাত্র মুখ হয়ে ওঠার কারণে তিনি বোধহয় নিজেকে খুব ছোট বলে মনে করতে শুরু করেছিলেন। তিনি এবং তার বাবা কোটি টাকা উপার্জন করেছেন। হাস্যকরভাবে পুরো ঘটনার সময় তিনি আমার ফোনও ধরতেন না। আমি তাকে আমার ইনভেস্টরদের হাত থেকে রক্ষা করেছিলাম, তাকে উপরে উঠতে সাহায্য করে। আইআইটি দিল্লিতে তিনি ফিরে গিয়েছিলেন এবং তার পড়াশোনা শেষ করেছিলেন, যে ইনস্টিটিউটে এর আগে তিনি ছিলেন। নাম্বার 2, ভাবিক কোলাদিয়া। ব্রুটাস, তুমিও? সেও যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এটা ভেবে সত্যি আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে তাকে বিশ্বাস করেছিল এবং আমেরিকায় তার অসাফল্যের শুরুর পর তাকে আবার সাহায্য করেছিলাম। ভারত পে শুরু করার কয়েক মাসের মধ্যেই আমি তাকে 4 কোটি টাকার সেকেন্ডারি স্টকে ইনভেস্ট করার অনুমতি দিয়েছিলাম, যখন কোম্পানি মাত্র 1.9 কোটি টাকা সংগ্রহ করেছিল। আমি তাকে টেকনোলজি সামলানোর দায়িত্ব দিয়েছিলাম।
সবচেয়ে বড় কথা হলো যে আমি তাকে কখনোই আমার নিজের ভাইয়ের চেয়ে কম মনে করিনি। 1 পয়সাও ভাড়া না দিয়ে ভাবিক প্রায় 2 বছর মালভিয়ানগরে আমার বাড়িতে থেকেছিল। মাধুরী তার স্ত্রীকে কোটি কোটি টাকা ঋণ দিয়েছিল তার ব্যবসা শুরু করার জন্য। ভারত পেয়ে বড় হয়ে যাওয়ার পরেও সে নিজেকে আমার থেকে আলাদা মনে করেছিল। অবশ্য এটাও হতে পারে যে সুহেল এবং সুমিত তাদের মদ্যপান ও ধূমপানের সময় এটাকে ব্যবহার করে ধীরে ধীরে তার কানে আমার বিরুদ্ধে বিষ ঢেলেছিল। নাকি সুমিত ভাবিককে প্রতিশ্রুতি দিয়েছিল যে আশনিরকে সরিয়ে ভারত পের ক্যাপ টেবিলে তাকে ফিরিয়ে আনবে। নাম্বার 3, সিকোয়া একটা অর্গানাইজেশন, বা বরং বলা ভালো এমন একটা ইন্ডিভিজুয়াল যার কাছে সবচেয়ে বড় হাতিয়ার ছিল আমার বিরুদ্ধে ব্যবহার করার। প্রথমে তাকে ইনভেস্ট করার অনুমতি দেওয়া হয়নি, পরে তারা কোম্পানির সব থেকে বড় অংশীদার হয়ে ওঠে। ভারত পেতে $500 মিলিয়ন বেশি মূল্যের 19% ইকুইটির মালিক ছিল তারা। ব্যাংকের লাইসেন্স এবং পোস্ট পে চালু করার সঙ্গে সঙ্গে আমি শৈলেন্দ্রের পাইন ল্যাবসের 10 বছর ইনভেস্টরের থেকে নিজেকে দূরে রেখেছিলাম, যেটা সিকোয়াকে আইপিওতে অনেক টাকা রোজগার করাতে পারত। ভারত পে এবং পাইন ল্যাবসের সঙ্গে যুক্ত হলে তারা সবচেয়ে বেশি লাভবান হতে পারত, এমন কিছু করতে পারত যেটা আমি থাকার কারণে হয়তো সম্ভব ছিল না। নাম্বার 4, রিবিটের মিকি। ইনি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ফিনটেক ইনভেস্টর ছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আমেরিকা যখন ভারত পেতে তার টাকা ইনভেস্ট করেছিল, তারপর ইন্ডিয়ানরা ভারত পেতে ইনভেস্ট করবে। এছাড়াও যিনি ইম্পর্টেন্ট মেন্টালিটি রাখতেন, তাই তিনি আমেরিকায় এক কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করেছিলেন। এছাড়াও ইউএসএতে মিকির সবচেয়ে বড় ইনভেস্টরের মধ্যে একটা ছিল রবিনহুড। এর ফেডারেল রিজার্ভ কোম্পানির দাম কমতে দেখে অনেকে চিন্তিত ছিল। সেই সময় তিনিও সহজেই ভয় পেয়ে গিয়েছিলেন, এই ভয়ে যে কোটাক সমস্যাতে ভারত পের ব্যাংক লাইসেন্সটা বাতিল হয়ে যাবে না তো। নাকি তিনি শুধু অসন্তুষ্টই ছিলেন যে আমি শার্ক ট্যাঙ্কে যাওয়ার সময় তার ইঙ্গিত এবং অ্যাডভাইস শুনিনি এবং ভেবেছিলাম যে আমাকে আমার জায়গায় বসানোর সময় এসেছে। নাম্বার 5, রজনীশ কুমার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক্স চেয়ারম্যান। মাধুরী এবং আমাকে তিনি বোর্ড মিটিংয়ে ডাকেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে ভারত পের কোন ইনস্টিটিউশনকে তিনি কন্ট্রোল করতে চান, আর তিনি ভারত পে থেকে পয়সা নিতে চেয়েছিলেন, যেটা আমি ইগনোর করেছিলাম। অফিসে প্রথম দিনেই তার আইএসপিও 2 কোটি টাকা থেকে বাড়িয়ে 3 কোটি টাকা করা হয়েছে, আর আমি ডিএলএফ গলফ কোর্সে তার মেম্বারশিপ করিয়ে দিয়েছিলাম। তাই তার এই বিশ্বাসঘাতকতাটা সত্যি দারুণ ছিল। নাম্বার 6, সুহেল সামির। ইনি এমন এক ব্যক্তি ছিলেন যার জন্য আমি ম্যাকিনসে এবং আইআইএম এর মতো শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্বাস হারাতে বাধ্য হয়েছিলাম। সুহেল মাধুরীকে ঘৃণা করত, কারণ মাধুরী তার ইন্টেনশন সব বুঝে ফেলত। যখন আমি তাকে জানিয়েছিলাম যে একজন নতুন সিএফও দ্রুতই আমাদের সঙ্গে জয়েন করবে, এটা শুনে সে ইনসিকিউর হয়ে গিয়েছিল। সে ভেবেছিল যে এবার তার খেলা শেষ হয়ে যাবে। আমি তাকে ভারতীয় স্টার্টআপে যে কোনো ব্যক্তির চেয়ে বেশি ইএসপিও দিয়েছি। তাকে 1 বছরের মধ্যে 11 কোটি টাকা লিকুইডিটি দিয়েছিলাম। পাশাপাশি তাকে সিইও এমনকি বোর্ডে একজন ডিরেক্টরও বানিয়েছিলাম। মনে হয়েছিল যে আমি তাকে যে টাকা দিয়েছিলাম তাতে আমার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। আমি যে মদ্যপান করি না তার সুযোগ নিয়ে সে ভাবিক এবং শাশ্বতকে মদ্যপানের জন্য ডেকে নিয়ে গিয়ে তাদের আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছিল। নাম্বার 8, সুমিত সিং। তাকে জিসি হিসাবে আনা হয়েছিল। আমার মনে হয়েছিল যে তিনি মাধুরীকে পছন্দ করতেন না, কারণ তিনি যে লাইফস্টাইল লিড করতে চেয়েছিলেন সেই পথে মাধুরী বাধা হয়ে দাঁড়িয়েছিল। তিনি জিসি হিসাবে আসার পর থেকেই কেন লিগ্যাল প্রসিডিওরে এত খরচ বাড়ছে, এই সাধারণ প্রশ্নে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে প্রমিস করেন যে আমি এটা ঠিক করে খুঁটিয়ে দেখছি। এছাড়াও তিনি একজন উকিল ছিলেন, আর তিনি ব্যবসাটাও ভালো বুঝতেন। আমি মনে করতাম যে তিনি বড় বড় কথা ভালোই বলতে পারতেন, আর তারই সঙ্গে সঙ্গে চুরিটাও ভালোই করতে পারতেন। এই সমস্ত ব্যক্তিদের বিষয়ে মাধুরী একটা চিঠিতে বলেছিল যে এরা সবাই ছিল মহিলা বিরোধী। আরও একটা বিশেষ মিল ছিল এই 3 জনের মধ্যে। তাদের সবাই ইএসপিও টার্মস নিয়ে নেগোশিয়েট করেছিল। চলুন আপনাদের এই প্লটটার আরও একটা সিকোয়েন্স বলি। প্লটটা 6টা ভাগে ভাগ হয়ে আছে। ফেজ 1, 6 থেকে 19 জানুয়ারি ইঞ্জিনিয়ার আশনির এমডি হিসেবে বেরিয়ে গেল এবং তাকে টেম্পোরারি লিভ দেওয়া হলো। ফেজ 2, 16 থেকে 26 জানুয়ারি। এই কেসটা লড়ার জন্য উকিল আর অ্যাকাউন্টেন্টরা এলো, কিন্তু তাও আমার টেম্পোরারি ছুটিটা পার্মানেন্ট ছুটি হয়ে গেল। ফেজ 3, 2রা জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি ইনভেস্টিগেশন চালানো হলো, আর মিডিয়া এই কথা লিক করলো যে আশনির এবং তার স্ত্রী মাধুরীকে বার করে দেওয়া হয়েছে। ফেজ 4, 18ই ফেব্রুয়ারি থেকে 1 মার্চ ভারত পে থেকে বার করে দেওয়া হলো। মিডিয়াতে তার বিরুদ্ধেও অনেক কথা বলা হচ্ছিল। এসএইচ এর সাহায্যে এটা করাটা খুব সোজা ছিল। ফেজ 5, 1 মার্চ গল্পটা শেষ হলো। ফেজ 6,
পয়লা মার্চের পরে যা যা মিথ্যে খবর ছিল সবই মিডিয়াতে ছড়ানো হয়ে গেল। ফেজ 1, অশনিরকে টেম্পোরারি ছুটিতে পাঠানো হলো। যখন আমি জানলাম আমার অ্যাপ্লাই রিজেক্ট করা হয়েছে, আমি ঠিক করলাম যে এবার আমি আমার কাজে ফিরব। কারণ আমি ভারত পেকে তৈরি করেছিলাম, আমি ভারত পের ক্রিয়েটর ছিলাম। এখন কাজে ফেরার পালা, আর কাজে ফোকাস করার সময়। হোয়াটসঅ্যাপে মিকি মালকাকে মেসেজ করে জানালাম যে আমি পরের দিন হেড অফিসে আসছি। এটার উত্তরে তিনি আমাকে লিখলেন, প্রথমত আপনাকে আপনার বোর্ডের পারমিশন নিতে হবে এবং বোঝাতে হবে যে এটাই হলো কোম্পানির জন্য সঠিক রাস্তা। দ্বিতীয়ত, কোম্পানি এখন দ্রুত তদন্ত করতে চাইছে আর ফাইনাল রেজাল্ট আসা এখনো বাকি। তৃতীয়ত, কোড অফ কন্ডাক্টের অ্যাপ্রুভাল দরকার। চতুর্থত, অফিস যাওয়ার আগে আপনাকে একটা বোর্ড মিটিংয়ে বসতে হবে যাতে তারা ঠিক ডিসিশন নিতে পারে। পঞ্চমত, বোর্ডেরও নিউজে চলা সব খবরগুলো বোঝা উচিত। ষষ্ঠত, একটা প্রপার প্ল্যানের প্রয়োজন। যতক্ষণ না কোনো একটা ডিসিশন নেওয়া হচ্ছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না, তারপরই আপনি কাজে ঢুকতে পারবেন, ঠিক আছে? যা কিছু হচ্ছিল তার সঙ্গে এটার কোনো লিঙ্ক নেই, এটাই আমাকে মিকি তার কথার মাধ্যমে বোঝাতে চাইছিলেন। 2022-এর 18ই জানুয়ারি রাত 10:29। যেমনটা সবাই চেয়েছিল সেই রকমই একটা ভোট মিটিং ডাকা হলো, যেটা তার পরের দিন সকাল 8টা থেকে রাখা হয়েছিল। ইমেলে একটা মেসেজও খুব তাড়াতাড়ি চলে এসেছিল। 2022-এর 19শে জানুয়ারি সকাল 7:55। ফিমেল কার নামে মিকি মেলকার নাম আমার ফোনের স্ক্রিনে আসছিল বোর্ড মিটিংয়ের কিছুটা সময় আগে, যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তাতে লেখা ছিল, আশা করি তুমি ভালো আছো, মিটিংয়ের সময় নিজেকে শান্ত রাখবে। আমার বিনা চাওয়াতেই সে তার অ্যাডভাইস আমায় দিয়েছিল। সে আমাকে বলেছিল আমি যেন শান্ত থাকি আর আমার বুদ্ধিকে নিজের কন্ট্রোলে রাখি। সকাল 8টা, ভারত পের বোর্ড মিটিং। জুম কলে লগ ইন হলো। মিটিংয়ের শুরুর দিককার ভুলগুলোর কথা মাথায় রেখে মিকি তার নিজের কাজে লেগে পড়লেন। তিনি আমাকে বললেন যে আমি যদি নিজে থেকে ছুটি নিয়ে যাই তাহলে সেটা কোম্পানির জন্য ভালো হবে। তারপর সেই বোর্ডের প্রত্যেক মেম্বারকে এটার উপরে ভাবনা চিন্তা করতে বলা হলো। আমি অবাক হয়ে গেলাম যখন শাশ্বত, সোহেল, সুমিত এরা সবাই আমার ছুটি নিয়ে মিকির প্রস্তাবে রাজি হয়েছিল। এটা কিভাবে সত্যি হতে পারে? কোথাও একটা ভুল হচ্ছে। আমার মন তখন উথাল পাথাল করছে। আমি ভাবলাম এরাই সেই মানুষজন যারা প্রথমে আমার ছুটি নেওয়া অপোজ করেছিল, তারাই পরে বলে যে 13ই জানুয়ারিতে বোর্ড আমার ছুটির প্রপোজাল রিজেক্ট করে। আমি অনেকটা যন্ত্রণা নিয়ে আমার জুম উইন্ডোতে এক দৃষ্টে তাকিয়েছিলাম, যেখানে ভাবিককে দেখা যাচ্ছিল। ভাবিক বলল, কেন আমরা তাকে ছুটিতে পাঠাবো? আমাদের তাকে এখন আরো দরকার। আমি ইমোশনাল হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম যে এর আগে আমাকে ছুটি নিতে বারণ করা হয়েছিল, কিন্তু এখন ছুটি নিতে কেন বলা হচ্ছে? আমার মনে হলো যে আমার বলা কথাগুলো অন্তত কিছু তো প্রভাব ফেলবে। কিন্তু আমার সেই আশার উপর কেউ যেন জল ঢেলে দিল। সেই দিন যে কষ্ট আমি পেতে চলেছিলাম, আমার বোর্ড মেম্বাররা যে বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে পুরোটা করলো, সেটা তখনও শেষ হয়নি। আমি দেখলাম যে ভাবিকের মুখটা পাল্টে যাচ্ছে। সেও সবার কথায় সম্মতি দিয়ে এই কথাই মেনে নিল যে আমার ছুটিতে যাওয়া উচিত। যারা এই বিষয়ে সম্মতি দিচ্ছিল না তারা ছিল কেবল হান্ডা আর রজনীশ কুমার। শুধু ভোটে তারা অন্য দলের তুলনায় দুর্বল হয়ে গিয়েছিল। মিকি মালকার আওয়াজ ভেসে এলো। তিনি বললেন, আপনার পুরো টিম আপনার সঙ্গে নেই, তাই আপনার এবার ছুটি নেওয়াই উচিত। মিকি মালকার বলা এই কঠোর শব্দগুলো আমাকে এটাই বোঝালো যে আমি একটা হেরে যাওয়া লড়াই জেতার চেষ্টা করছিলাম। এটা আমার জন্য একটা খুব আবেগপ্রবণ মুহূর্ত ছিল। আমি অনুভব করতে পারলাম যে আমি যাদেরকে এনেছিলাম, যাদের আমি নিজে থেকে উপরে উঠিয়েছিলাম, তারাই আমাকে শেষ করে দিল। ঠিক আছে, যখন এটাই সবার ইচ্ছে তাহলে তাই হোক, আমি ছুটিতেই যাব। কিন্তু আপনারা কি এটাও চান যে সঙ্গে মাধুরীও চলে যাক? আমি ভেবেছিলাম যে এই প্রশ্নটার অন্তত একটা ভালো উত্তর আমি পাবো। কিন্তু তখন আমাকে অজিত কুমার বলেন যে আপাততর জন্য আপনি এই কল থেকে বেরিয়ে যান, যাতে আমরা এই বিষয়ে আরো একটু আলোচনা করতে পারি। আর কয়েক মিনিট পরে আমার কাছে একটা ফোন এলো। আমায় জানানো হলো যে কোম্পানি আমার টেম্পোরারি লিভের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে। আমাকে শুধু কোম্পানিকে একটা ফর্মাল লেটার পাঠাতে হতো, সঙ্গে একটা টাউন হল মিটিংও করতে হতো, যাতে আমি আমার সমস্ত ওয়ার্কার্সদের কাছে আমার এই সিদ্ধান্তর ব্যাপারে বলতে পারি। এইরকম ভাবে সবকিছু পাল্টে যাওয়া দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আর এইসব দেখতে দেখতেই আমি মাধুরীকে বললাম যে সে যেন অফিসে যায় আর দেখে যে সবকিছু ঠিকঠাক করে হচ্ছে কিনা। এরই মধ্যে আমি অফিসের সব ওয়ার্কার্সদের একটা ফ্লায়ারের সঙ্গে নোট পাঠানোর অ্যারেঞ্জমেন্ট করলাম, যেখানে আমি এটা বললাম যে এই কোম্পানির জন্য একটা কঠিন সময় যাচ্ছে, কিন্তু আমাদের এটা সাহসের সঙ্গে কাটিয়ে তুলতে হবে।
আমি তাদের গ্যারান্টি দিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি আমার ভলেন্টারি লিভ থেকে ফিরে আসব। কিন্তু মাধুরী যখন অফিস থেকে হয়রান হয়ে বাড়িতে এসে শুয়ে পড়ল এবং আমাকে বলল যে আমি বলে বোঝাতে পারবো না অফিসে কতটা নেগেটিভ ভাইব, আমি ব্যাপারটা বুঝতে পারলাম। সে বলল যে সে নাকি দেখেছে ওখানে সবার বডি ল্যাঙ্গুয়েজ কেমন পাল্টে গেছে। সোহেল আমার সামনে তার পা উঠিয়ে বসেছিল। আমি দেখলাম মিডিয়ার সঙ্গে সে কথা বলছিল। এই সময় একটা কথা যেটা অনেকে ডিসকাস করছিল সেটা হলো ছুটির জন্য একটা প্রেস রিলিজ জারি করা হবে। এর বদলে কোম্পানির কোনো সদস্যই মিডিয়ার সঙ্গে কথা বলবে না। যখন আমি মাধুরীকে বোঝাচ্ছিলাম যে এই কথাগুলো যেন সে মনের মধ্যে না নেয়, তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, যেটা দেখে আমি সত্যি আবার দুঃখ পেলাম। মেসেজটা সোহেলের ছিল। সোহেল মাধুরীর থেকেও রেজিগনেশন চেয়েছিল। প্রথমে এই মিটিংয়ের ব্যাপারে শুধু হান্ডা আমায় বলেছিল। মাধুরী রেজিগনেশন বোর্ড খারিজ করে দিয়েছিল। সে বলেছিল যে এটার ব্যাপারে যদি অন্য কেউ কিছু বলে থাকে সাবধানে থেকো। আমি সোহেলকে বললাম যে মাধুরী বোর্ডের কাছে রেজিগনেশন চায়নি। সে আমাকে বলল যে ওটা মিকি আর হর্ষজিৎ চায়, যে মাধুরীও ভারত পে থেকে চলে যাক। আমি বুঝে গিয়েছিলাম যে এখন ওদের কাছে আলাদা আলাদা অনেক রকম মাস্টার প্ল্যান আছে, ওদের আর আমাকে কোনো দরকার নেই। ফেজ 2, ছুটিকে পার্মানেন্ট লিভ করে দেওয়া যায়। 2022-এর 20শে জানুয়ারি আমাকে চমকে দেওয়ার মতো একের পর এক ব্যাপার সামনে আসছিল। আমার কাছে একটা ইমেল এলো, যেটায় বলা হলো যে আমার ভলেন্টারি রিলিজ অ্যাকসেপ্ট করা হয়েছে। সঙ্গে এটাও বলা হয়েছিল যে বোর্ড মেম্বাররা সবাই মিলে মাধুরীর রেজিগনেশনটাও অ্যাকসেপ্ট করেছে। বিরামহীন ঘটনা চলতে থাকলো। এরকম সময় আমি আরও একটা মেল পাই যে আমি যে ছুটির অনুরোধটা দিয়েছিলাম সেটাকে বোর্ড মান্যতা দিয়েছে। তাতে আরও লেখা ছিল যে মাধুরীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে সবাই মিলে একত্রে আমার সঙ্গে এরকম করতে পারে। ওরা এত নিচে কি করে নামতে পারলো? আমি তখন তাদের লিখলাম যে প্রথম দিকে বোর্ড মেম্বাররা মাধুরীর রেজিগনেশন অ্যাকসেপ্ট করেনি, আর মাধুরী যখন বোর্ডে টেকনিক্যালি উপস্থিত ছিল না, আমি তাদের তরফ থেকে রেজিগনেশন অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি বুঝতে পারলাম যে মিটিংয়ে প্রত্যেকটা বিষয় আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যেখানে আমি এটার সঙ্গে এগ্রি করতাম না। মাধুরী কোম্পানির করা অত্যাচারের জন্য এমনিতেই বিরক্ত ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম যে পরের দিন সকালে মাধুরী অফিসে যাবে না। অফিসে অন্য যারা ছিল তারা বলল যে অফিসে কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি হতেই থাকে, কিন্তু কোনো কিছুই প্রথম দিককার মতো পজিটিভ ছিল না। সেটা এমন কিছু ছিল যেটা তারা 3.5 বছর ধরে দেখে আসছে। এমনিতেই আমি আমার ব্যবসার কথাবার্তা আমার বাবাকে সবই বলি। বাবা সবটা শুনে পরের দিন সোহেলের উপর রাগ দেখালেন। তিনি আমাকে বললেন যে ওরা তোমাকে ধোঁকা দিচ্ছে। মাধুরী অনেক বিষয়ে ওদেরকে বিরোধিতা করছিল। মাধুরীর ওদের উপর একটুও ভরসা ছিল না। আমি ভেবেছিলাম যে ও হয়তো একটু বেশিই ভাবছে, কিন্তু আমার বাবার কথাটা যেন আমাকে একেবারে ভেতর থেকে জাগিয়ে তুলল। আমার বাবা আমাকে বললেন যে আমার নাকের নিচেই সব পরিকল্পনা করা হয়েছে, যেটা আমি একটুও বুঝতে পারিনি। গুড মেম্বার্স হিসেবে এটা জিজ্ঞেস করব ঠিক করলাম যে ভাবিক, যে কিনা এই কোম্পানির না কোনো এমপ্লয়ি না শেয়ার হোল্ডার, তাহলে সে অফিসের পুরো সিস্টেমটা একা কি করে চালাচ্ছে? মাধুরী আমাকে জানালো যে সোহেল নাকি বলেছে যে ইনভেস্টিগেশন হওয়া পর্যন্ত আমাকে টেম্পোরারি লিভে রাখা হয়েছে। কর্পোরেট গভর্নেন্স এই ব্যাপারে ইনস্টিগেট করছে, তাই আমি অফিসে যেতে পারবো না। একটা মজার কথা হলো যে ভাবিক আমাকে বলছে যে আমাকে অপেক্ষা করতে হবে। পঞ্চশীল ক্লাবে মিটিং অর্গানাইজ করা হলো, সে টাইমেই পৌঁছে গেল। আমাকে সে বলল যে সে জানে না কি হচ্ছে আর এটা কে করছে, আমরা কি করে এর থেকে মুক্তি পাবো। আমি বুঝতে পারলাম যে সোহেল আমাকে এমপ্যাথি দেখাচ্ছিল, যেখানে বোর্ড মিটিংয়ের সময় সেও আমার বিরুদ্ধে কথা বলেছিল। মনে হচ্ছিল যে সে কোনো প্ল্যানিং করছে, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে আমার পরের স্টেপটা কি হতে পারে। আমি ভাবলাম সেটা বোঝার চেষ্টা করা যায়। আমি তাকে স্পষ্ট করে বললাম যদি সে আমার জন্য কিছু করতে চায় তাহলে সবার প্রথম শাশ্বতের সঙ্গে দেখা করা। আমি যদি শাশ্বতকে আমার সঙ্গে নিয়ে নিই তাহলেই আমি সোহেলকে বোর্ড থেকে সরাতে পারবো। শাশ্বত আমার সঙ্গে এই প্ল্যানে এগ্রি করেছিল এবং এই মিটিংয়ের পরেই খুব তাড়াতাড়ি সে টাকি চলে যায়। 22শে জানুয়ারি 2022 দিনটা শুরু হলো আবার একটা ইমেইলের সঙ্গে। একটা দুটো মেম্বার কর্পোরেট গভর্নেন্স কমিটি তৈরি হয়েছে, যেখানে সোহেল সামির এবং সুমিত সিং এর নাম সামনে এসেছে। যেখানে আমার মনে হচ্ছিল মেয়েরা কর্পোরেট গভর্নেন্সের মেম্বার চুজ করতে খুব তাড়াহুড়ো করছে। ইমেইলের মাধ্যমেই আমি তাদেরকে এই কমিটির ব্যাপারে বিরোধিতা জানিয়েছিলাম। আমি তাদের বলেছিলাম যে আমি এটার সঙ্গে সহমত নই। এভাবেই রজনীশ কুমার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে এইরকম একটা ডিসিশন এত তাড়াতাড়ি নিলে হয় না। তারপর 23শে জানুয়ারি তারিখে একটা রিভিউ কমিটি তৈরি হয়, যাতে রজনীশ কুমারকে লিডার তৈরি করা হয়েছিল। আর এটাই ছিল সেই সুযোগ যেখানে রজনীশ কুমারও আমার বিরুদ্ধে চলে গেলেন। ঠিক করা হলো যে ল ফার্মার
শার্দুল অমরচাঁদ মঙ্গল দাসও এই মিটিংয়ে থাকবেন। আর আমি জানতাম যে এই কোম্পানির পার্টনার ছিলেন আগে তিনি। আমি কমিটি স্ট্রাকচারের উপর প্রশ্ন করে বলেছিলাম যে এটা ঠিক নয়। আমি এটাও বলেছিলাম যে এটা শেয়ার হোল্ডার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। এখানে বোর্ডের যে কোনো ব্যাপারে একজন বোর্ড মেম্বারের থাকা উচিত, বাইরের কোনো সদস্য সেখানে থাকতে পারেন না। আমি এটাও বললাম যে শুনেছি তিনি বোর্ড মেম্বার ছিলেন না, এর আগে যা যা হচ্ছিল সেটাও ঠিক ছিল না। আমি সব কিছুর ব্যাপারেই ভাবছিলাম, আর এটা বুঝতে পারছিলাম যে কি করে গোটা প্ল্যানটা করা হয়েছে। আমি এটাও বুঝছিলাম যে কোটাকের লিগ্যাল নোটিশ লিক হওয়ার পিছনে আমার অফিসেরই কোনো ব্যক্তির হাত আছে, আর এটা অন্য কেউ নয়, এটা ছিল সুমিত সিং। কারণ সেই লিগ্যাল নোটিশের ব্যাপারে শুধু সুমিত সিংই জানত, আর সে সেটা ব্যবহার করেছে। আমি এটাও বুঝতে পারলাম কি করে মিডিয়াতে কোটাকের লিগ্যাল পেপারগুলোকে তোলা হয়েছিল, কি করে সেটা আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এই পুরো ব্যাপারটা ভেঙে ভেঙে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে তারই হাত ছিল। আর কর্পোরেট গভর্নেন্স এইরকম মানুষদের সঙ্গেই মিলে কাজ করছে, আর তাদের প্রত্যেকটা রায় আমার বিরুদ্ধে যাচ্ছিল। যে বিজনেসটাকে আমি একটা একটা করে ইট সাজিয়ে তৈরি করেছিলাম, সেটাকে এইরকমভাবে বদলাতে দেখাটা আমার জন্য খুব একটা সহজ ছিল না। তাই আমি বোর্ডকে একটা ইমেইল লিখি। আমি তাদের আমার রায় দিলাম, আমি আমার তরফ থেকে চেষ্টা করছি, আর আমি কোটাকের উকিলের সঙ্গে দেখা করেছি। আমি আমার ভলেন্টিয়ারি লিভকে শেষ করে আবার শুরু করতে চাই। আমি বললাম যে আমি কাল থেকে অফিসে আসতে চাই। এই ইমেলটা পাঠানোর 1 ঘন্টা পরে একটা বোর্ড মিটিং তৈরি করা হয়, আর আমাকে সেখানে ইনভাইট করা হয়। 2022-এর 25শে জানুয়ারি। এবার যখন আমি জুম মিটিং লগ ইন করলাম, তখন উইন্ডোতে একজনের বড় উপস্থিতি ছিল। একটা সাধারণ বোর্ড মিটিংয়ে তার থাকাটা আমার অস্বাভাবিক মনে হয়েছিল, তবে যা যা ঘটছিল সবটাই অস্বাভাবিকই ছিল। 10-15 মিনিট পর রজনীশ কুমার মিটিংটিতে যোগদান করেন। তিনি বলেন যে আমাদের মিটিংয়ে কোনো উকিলের প্রয়োজন নেই এবং তিনি বেরিয়ে যেতে পারেন। আমি জানতাম যে এইরকম বড় উকিলকে বোর্ড মিটিংয়ে আনার কারণ কি ছিল। তারা চেয়েছিল যাতে আমি তাকে দেখে একটু ভয় পেয়ে যাই। এরই মধ্যে মিকি মালকা আসেন, সেটাই ডিসিশন দেয় এবং বলে যে পুরো মিটিংটা তিনি তার ক্যামেরা অফ রাখবেন। এটার কারণ ছিল যাতে তিনি অন্য ব্যক্তিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। এবার আমাদের শপথ নেওয়া দরকার যে বোর্ড মিটিংয়ে বোর্ড মেম্বার ছাড়া আর অন্য কোনো ব্যক্তিকে সামিল করা যাবে না, এমনকি আমাদের ঘরেও কেউ থাকলে হবে না। এটা তখনই করা হয় যখন কোম্পানি এই মিটিংয়ের ভিডিও করছে বা আরওসির তরফ থেকে এরকম কোনো ভিডিও চাওয়া হয়। এটাও ঠিক হয়ে গেছে যে ভারতের কোম্পানিগুলো বিদেশি ইনভেস্টরদের হাতে পুতুল হয়ে গেছে, তারা নিজেরা ডিসিশন নিতে পারে না। আমি এই বোর্ড মিটিং অবজেকশন জানাই, যেখানে শেয়ার হোল্ডার এগ্রিমেন্ট অনুযায়ী সবকিছু মানা হচ্ছে না। সুমিত বোর্ড মেম্বার ছিল না, আর তাই সে নিয়ম অনুযায়ী কোনো কমিটিতেও অংশগ্রহণ করতে পারবে না। আর যদি এই মিটিংটা কোটাক সম্পর্কে হয় তাহলে সে থাকতে পারে, কারণ কোটাকে নোটিশ সেই পাঠিয়েছিল। যদি এরকমটা না হয়ে থাকে তাহলে কেন সেই মিটিংয়ে আছে? এই মিটিং অর্গানাইজ করা নতুন কমিটি সোহেলকে অ্যাপয়েন্ট করার ব্যাপারেও আমি তাদেরকে বলেছিলাম যে সিইও হওয়ার কারণে তার কাছে বোর্ড সিট নেই। এই যে আমি আর শাশ্বত মিলে তাকে নমিনেট করেছিলাম, আমি আমার নমিনেশন ফেরত নিতে চাই। আমরা জানলাম যে অমরচাঁদ মঙ্গল দাস অ্যান্ড কোম্পানি ফেয়ার নয়। সুমিত সিং একজন এক্স অমরচাঁদ এমপ্লয়ি ছিলেন। শার্দুল আমাকে নিজের ছেলে হিসেবে মনে করেন। সুমিত নিজেই আমার কাছে এটা নিয়ে বড়াই করেছিল, কিন্তু আমার সব যুক্তিগুলো তারা কানে তোলেনি, কারণ মনে মনে তারা তখন আমার ডেথ সেন্টেন্স লিখছে। চমৎকারভাবে প্রথমবার জানুয়ারির 25 তারিখে ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম আলভারেজ অ্যান্ড মার্শাল বোর্ডের সামনে এলো। এখানে আরেকটা কথা সামনে এলো যে আমাকে পার্মানেন্ট ছুটি দেওয়ার বিষয়টা এদের থেকেই শুরু হয়। এই ফার্মটা 24শে জানুয়ারিতে একটা রিপোর্ট জমা দেয়। এই ভোট মিটিংয়ে অনেক রকম প্রশ্ন করা হলো, কথা বলা হলো, কর্পোরেট গভর্নেন্স অ্যানালিসিস, কোম্পানির পলিসির কথা বলা হলো। এখন এই বিষয়ে ভোট করার সময় এসেছে, তাই আমাকে স্ক্রিন ছেড়ে চলে যেতে হবে। পরের দিন আমি দেখি রজনীশ কুমারের কাছ থেকে একটা মেল এসেছে, যেখানে তিনি বলেছেন আমাকে পার্মানেন্ট লিভে যেতে হবে, আর তাকে ছাড়া আমি কোম্পানির কোনো অ্যাসোসিয়েট মেম্বারের সঙ্গে কথা বলতে পারবো না। ফেজ 3, মিডিয়ার লড়াই। এখন সেকোয়ার সময় হয়ে উঠল তাদের শক্তি দেখানোর। যেখানে আমাকে চুপচাপ থাকার আর সমস্ত কিছু প্রাইভেট রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সময় থেকেই বোর্ড মিটিংয়ের সমস্ত বিষয় সেকেন্ডে সেকেন্ডে প্রেসে ফিড করা হচ্ছিল। যে জিনিসগুলো লিক হচ্ছিল সেই বিষয়গুলো কখনোই বোর্ড মিটিংয়ে প্রস্তুত করা হতো না। যখন রিপোর্টগুলো মিডিয়াতে লিক হতো, আমি রজনীশ কুমারকে লিখতাম যে তিনি কেন এটি হতে দেওয়ার অনুমতি দিচ্ছেন। এটা একটা বড় লিকি অর্গানাইজেশন। আমি সবাইকে তাদের ওপিনিয়ন সিল করা খামের মধ্যে দিতে বলেছিলাম এবং ইমেইলে দিতে বারণ করেছিলাম। একদিকে বোর্ড মিটিং চলছিল, আর অন্যদিকে আমার নাম সবার সামনে ধুলোয় মিশে যাচ্ছিল। প্রত্যেকটি রিপোর্টে কোম্পানির কন্ট্রোল ছিল,
কিন্তু মেলের দ্বারা ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল। লাইফ মিন্টের একটা রিপোর্টে বলা হয়েছিল ভারত পেতে ধোঁকা দেওয়ার জন্য আসনিদকে বরখাস্ত করা হলো। রিপোর্টে আরো বলা হয়েছিল যে মাধুরীর সার্ভিসগুলো ভারত পেকে শেষ করে দিচ্ছে। অনেকবার এরকম খবরও আসছিল যে সে নাকি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সঙ্গে যুক্ত আছে। সে ভারত পেতে আসার আগেই নিজের একটা ফ্যাশন বুটিক চালাতো। এরকম খবরও ছেপেছিল কোম্পানি নাকি চিফ ফাইন্যান্সিং অফিসারের খোঁজে ছিল। একজন উপযুক্ত ব্যক্তিকে এই পজিশনের জন্য তারা আনার চেষ্টা করছিল, আর প্রত্যেকবার অশ্বিনী গ্রোভার নাকি এই যুক্তিটা নাকচ করে দিতেন। এই ধরনের মিথ্যে রিপোর্ট মিডিয়াতে চালানো হতো। ব্যাপারটা এটাই ছিল যে আমি অক্টোবর মাসে বেস্ট আইটি কোম্পানি তৈরি করেছিলাম। তাদের সাহায্যে এটা ঠিক করা হয়েছিল যে দিল্লি আইআইএম কলকাতার ফর্মার স্টুডেন্ট চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে আমাদের সঙ্গে জয়েন করবেন, আর তার জন্য একটা অফার লেটারও তৈরি করা হয়েছিল। এটার মধ্যে সোহেল আর সমীরও আমার সঙ্গে ছিল। যখন মিডিয়া এরকম রিপোর্ট চালানো শুরু করলো, তখন ভারত পে মিডিয়াকে রিকোয়েস্ট করলো আগে থেকে অনুমান করা খবর যেন তারা না ছাপে, সঠিক রায় আসার অপেক্ষা করুক। 9 ফেব্রুয়ারিতে আমি জানতে পারলাম যে পিডব্লিউসি কে রিভিউ কমিটি হিসেবে ডাকা হয়েছিল। পরে এটা ক্লিয়ার করে দেওয়া হয় যে এসএইচএ বলেছিল যে ফাউন্ডারকে তার মিস কন্ট্রাক্টের জন্য টার্মিনেট করা যেতে পারে। এইরকম কোনো নির্ণয় বিগ ফোর দ্বারা নেওয়া হয়ে থাকে, যাদের সঙ্গে কোম্পানির কোনো রিলেশন থাকে না। এই ক্লাসটা পূরণ করার জন্য পিডব্লিউডিসি কে আনা হয়েছিল, কিন্তু এদেরকে তাড়াহুড়ো করে সিলেক্ট করা হয়। একটা ব্যাপার যেটা কোম্পানি দেখেনি সেটা হলো যে পিডব্লিউডিসি কোম্পানির সঙ্গে জুড়ে ছিল, কারণ তারা ভারত পের সঙ্গে বহু বছর ধরে কাজ করেছে। একটা কথা খুব ইন্টারেস্টিং ছিল, সেটা হলো ভাবিক অনেক বছর ধরে সিকোয়ায় কাজ করেছিল। তার ওখান থেকে মুভ করার পরেই সিকোয়ার সিএফও হিসেবে হর্ষাল কামদারকে নেয়। সে একজন এক্স পিডব্লিউসি মেম্বারও ছিল। এই সব ব্যাপারগুলো কেউ লক্ষ্য করছে না। আমি বুঝে গিয়েছিলাম যে রিভিউ কমিটিকে এইরকম ভাবেই তৈরি করা হয়েছিল যাতে আমার টার্মিনেশনের রায় দেওয়া যেতে পারে। এবার আলভারেজো মার্শাল রিপোর্ট বোর্ডের সামনে প্রেজেন্ট হতো, তার আগেই সেটা মিডিয়াতে লিক হয়ে গেল। খবর এইরকম ভাবে এগোচ্ছিল যে ভারত পেতে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস পাওয়া যাচ্ছিল। হিন্দু বিজনেস লাইন 8ই ফেব্রুয়ারিতে এই খবরটা ছেড়েছিল। moneycontrol.com 4 ফেব্রুয়ারিতে মিসিং কনসালটেন্ট, পেমেন্ট কেলেঙ্কারি, নন এক্সিস্টেন্স ভেন্ডার, ভারত পের সঙ্গে কি হতে চলেছে এই রকম খবর তারা ছেড়ে দিল। আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে আলভারেজ আর মার্শাল রিপোর্ট বোর্ড অফ ডিরেক্টরসের সামনে আনার আগেই মিডিয়ার সামনে রেখে দেওয়া হয়েছিল। মাধুরীও রেগে গিয়ে বোর্ডকে একটা মেইল লেখে। সে লিখেছিল যে রিপোর্ট লিক হয়ে যাচ্ছে। সে বোর্ড মেম্বারদের বিরুদ্ধে অভিযোগ করল যে সে তার পজিশন তখনই ছাড়বে যখন তার নাম এইসব মামলা থেকে সরিয়ে দেওয়া হবে। সে নিজের জন্য ঠিক পথই বেছে নিয়েছিল, কিন্তু বোর্ড তাকে এটা করার কোনো সুযোগই দিল না, কারণ এরপর কি হবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। সত্যি কল্পনার থেকেও অদ্ভুত। 4র্থ পর্যায়, লেটস গেট দ্য বিচ ফার্স্ট। একদিন সকালে মাধুরী দেখল ভারত পে থেকে আসা একটা ইমেল, যেখানে লেখা আপনাকে আগামীকাল শার্দুলের অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। জানিয়েছেন অমর চাঁদ মঙ্গল দাস এন্ড কোম্পানি। সেই সময় আমাদের ছেলের পরীক্ষা চলছিল, তাই মাধুরী মেলের উত্তরে জানিয়েছিল যে পরের দিন মিটিং করা তার পক্ষে সুবিধাজনক নয়। সে পরের সপ্তাহে মিটিং করার জন্য অনুরোধ জানিয়েছিল, কারণ আমাদের ছেলের পরীক্ষা ছিল শ্রীরাম স্কুলে। ইমেলে মিটিং করার ভেন্যু একজন আইনজীবীর অফিসে হওয়ায় তার অসুবিধাও সে উল্লেখ করেছিল, কারণ তার কাছে এটা একটা থ্রেটের মতো লাগছিল। ইমেলের রিয়াকশন ভালো ছিল না। মেইলে স্পষ্টভাবে বলা ছিল যে এটা তার পক্ষ থেকে একটা অসম্মতির কাজ এবং ইম্পেরিয়াল হোটেলে মিটিংটা পরের দিনের জন্য আবার করা হচ্ছে। উল্লেখ করা তারিখে উপস্থিত না হলে তার পরিষেবা বন্ধ করা হবে। এই সময় আমি বুঝতে পেরেছিলাম যে এটা একটা আইনি লড়াইয়ে পরিণত হতে চলেছে এবং আমাকে লয়ারের সঙ্গে পরামর্শ করতে হবে। আমি তাই সিদ্ধার্থ ভাবনানি নামে একজন লয়ারের কাছে গিয়েছিলাম, যিনি গ্রোফার্সে সিম্পল অ্যাডভাইসার হিসেবে কাজ করেছিলেন এবং পরে তার নিজস্ব চেম্বার তৈরি করেন। পেশাদার হিসাবে আমরা একে অন্যকে সম্মান করতাম। সম্মান এতটাই বেশি করতাম যে আমি যখন ভারত পে সেট আপ করেছিলাম তখন সিদ্ধার্থ কোম্পানিতে অল্প পরিমাণ ইনভেস্ট করেছিল এবং কোম্পানির এসএইচএ তৈরি করতে সাহায্য করেছিল আমাদের। আমি আপনাদের সঙ্গে কাজ করতে পেরে খুশি এবং আমি ভারত পের সমস্ত গাইডলাইন্স থেকে নিজেকে মুক্ত করতে চাই। আমি যখন তার কাছে গেলাম তখন এটা ছিল তার তাৎক্ষণিক রিয়াকশন, কিন্তু ভারত পে তাকে এনওসি দিতে অস্বীকার করে এবং কোম্পানিতে তার করা কাজের জন্য তার সমস্ত পেমেন্ট আটকে রেখেছিল। এখানে নিশ্চয়ই সুমিত কাজ করছিল, কারণ তখন সে ওই বিলগুলো শেষ করবার দায়িত্ব নিয়েছিল।
আমার শ্যালক শৌনক শর্মার সঙ্গে আমাকে অ্যাডভোকেট রায়ান করঞ্জাওয়ালার কাছে নিয়ে যাওয়া হয়, যিনি ছিলেন একজন ফেমাস লয়ার, যার মেয়ে শৌনকের সঙ্গে একই ল কলেজে পড়েছিল। দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে করঞ্জাওয়ালা অ্যান্ড কোম্পানির অফিসে তার সঙ্গে দেখা করার সময় আমি তাকে ঘটনাগুলোর পুরো স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছিলাম। আমি ওনাকে বললাম যে আমার সঙ্গে অফিসে কিভাবে পলিটিক্স করা হচ্ছে। এই বর্ণনা দিতে দিতে আমি বিরক্ত এবং অসুস্থ বোধ করতে শুরু করলাম। উনি সঙ্গে সঙ্গে মেনে নিলেন যে উনি আমাদের কেস দেখবেন। শুধু ওনাকে একটা ট্রেডমার্ক সংক্রান্ত কিছু বিষয়ে ফোন পে থেকে একটা এনওসি চাইতে হয়েছিল। এনওসি চাইতে তার দলের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হয়েছিল। সিভিল সাইডের দলে রুবি আহুজা এবং অন্যদিকে সন্দীপ কাপুর, যিনি সাম্প্রতিকতম সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন, আরিয়ান খান মামলায় জামিন পেতে সাহায্য করেছিল। মাধুরীকে ডাকার জন্য যে মেইল এলো, সেখানে সন্দীপ কাপুর তাকে সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। আমার মনে আছে আমি মাধুরীকে ইম্পিরিয়াল হোটেলে নিয়ে যাই এবং মিটিং রুমের দরজা পর্যন্ত তাকে ছেড়ে দিই। সেখানে কিছু অ্যাকাউন্ট্যান্ট এবং লয়ার আমাকে অভ্যর্থনা জানিয়েছিল। আমি মিটিং রুমের বাইরে অপেক্ষা করছিলাম। মাধুরী তাদেরকে জানানোর সময় বলেছিল যে এটা একটা আইনি মামলার বিষয় এবং সে চায় যে তার অধিকারী সন্দীপ কাপুর সেখানে প্রেজেন্ট থাকুক, কিন্তু তারা এটা স্বীকার করেনি। সন্দীপ কাপুর একজন অ্যাগ্রেসিভ লয়ার ছিলেন, যেমন আমি, দেশী এবং দৃঢ়, কাউকে ভয় করি না। তিনিও মিটিংটার জন্য কিছু মৌলিক নিয়ম করে দিলেন। তিনি বললেন যে সভার সময় যা ঘটবে তার কোনো রেকর্ডিং করা যাবে না এবং যে কোনো নথি যেগুলো তার ক্লায়েন্টকে দেখানো হয়েছে তার একটা কপি তাকে দিতে হবে। তিনি বিষয়টা পরিষ্কার করে দিয়েছিলেন যে তার ক্লায়েন্ট যদি কোনো বিষয়ের সঙ্গে সঙ্গে উত্তর না দেয় তবে সেটা অসহযোগিতা হিসেবে মনে করা হবে না এবং রিয়াকশন দেওয়ার জন্য সময় চাওয়া হবে। এই আলোচনার পর সবাই বাইরে চলে এলো ফোন রাখতে, যাতে কেউ রেকর্ডিং না করতে পারে। আমি বাইরে অপেক্ষা করছিলাম আর গোটা বিষয়গুলো আমাকে অবাক করছিল। পরবর্তী 3 ঘন্টা মাধুরীকে হেনস্থা করতে ব্যয় করা হয়েছিল এবং সেটা 1 মিনিটও না থেমে। তার সামনে কোনো ডকুমেন্ট রাখা হয়নি, তবে তাকে বিজনেস বিল নেওয়া সম্পর্কিত প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নগুলো পাগলের মতো ছিল। তারা এমন কিছু জিনিস জিজ্ঞাসা করেছিল, যেমন আপনি কেন নির্দিষ্ট ভেন্ডারকে নিয়োগ করেছেন। হয়তো মাধুরী ভেন্ডার নিয়োগ পদ্ধতি ব্যাখ্যা করার চেষ্টা করছিল, কিন্তু একটা সময় সে উত্তেজিত হয়ে যায় এবং জিজ্ঞেস করে কিভাবে ভারত পে বোর্ড এসএম এবং এএম নিয়োগ করে। মাধুরী তার অসন্তোষ বাইরে এসে আমার সঙ্গে শেয়ার করেছিল। যদি সেইভাবে দেখা যায় তাহলে পুরো সভাটাই একটা প্রতারণা ছিল, যেখানে তার বিরুদ্ধে পরবর্তীতে উঠতে পারে এমন কোনো বিষয়ে আলোচনা করা হয়নি, কারণ তাদের ভয় ছিল সে যদি তাদের অভিযোগের যোগ্য জবাব দিয়ে দেয় তাহলে কি হবে। আমি সম্পূর্ণ ঘটনাটা শোনার পর তাকে উত্তর দিয়েছিলাম, তুমি জানো কি হবে, এবং আমি জানিয়েছিলাম যে এই সভাটা আসলে একটা নাটক। ফান্ড মিসইউজের অভিযোগে ভারত পে মাধুরী জৈনকে সাসপেন্ড করে, তার ইএসপিও বাতিল করা হয়। পরবর্তী সকালে প্রত্যেক মিডিয়া প্ল্যাটফর্মে এই হেডলাইনটি ছিল। মজার ব্যাপার হলো যে খবর প্রকাশের পরের দিন মাধুরী তার সাসপেন্ড লেটার পেল। আরও একটা মজার ব্যাপার হলো যে সাসপেন্ড লেটারে যে যে অভিযোগের উল্লেখ ছিল সেগুলোর কোনোটাই সেই সভায় তোলা হয়নি। এই প্রথমবার আমি মাধুরীকে ভেঙে পড়তে দেখেছিলাম। ভারত পের মধ্যে আর্গুমেন্ট শুরু করা থেকে সে নিজেকে সামলে রেখে চলছিল, তবে এই ম্যালাফাইড ব্যক্তিগত ক্যাম্পেইন যা তাকে লক্ষ্য করে করা হয়েছে সেটা তাকে ভেঙে ফেলছিল। এর মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি ছিল যখন কোম্পানি তার অফিস থেকে তার ডার্মাটোলজিস্টের বিল তুলে নিয়েছিল, যা সে নিজে নিজে পরিশোধ করেছিল এবং এর মাধ্যমে তাকে অফিস ফান্ড ব্যবহার করে সৌন্দর্য চিকিৎসা করার অপবাদ দেওয়া হয়। তার একটা মিথ্যে তথ্য তৈরি করেছিল। তার আঘাত এত গভীর ছিল যে সে বোর্ডকে লিখে দিয়েছিল যে যদি সেই কোম্পানি থেকে এই বিলটা নিয়ে থাকে তাহলে সব অভিযোগ স্বীকার করবে, তবে এক্ষেত্রে তাদের কোনো রিয়াকশন পাওয়া যায়নি। কর্পোরেট গভর্নেন্সের উচ্চ পূজারী হিসেবে যারা নিজেদের দাবি করছিল তারা শুধুমাত্র তাদের গোপন উদ্দেশ্য সাধন করবার জন্য এজেন্সিগুলোকে ভাড়া করে ব্যবহার করেছিল। আশ্চর্যের বিষয় হলো যেদিন মাধুরীকে সাসপেন্ড লেটার পাঠানো হয়েছিল সেই দিনে যখন আমি, আমার বাবা এবং মাধুরী আমাদের কিছু পার্সোনাল কাজের জন্য বেরিয়ে গিয়েছিলাম, মাধুরী তার ইমেইলটা চেক করেনি। আমরা গাড়িতে থাকার সময় ভাবিকের থেকে একটা কল পেলাম। তাদের উদ্দেশ্যের উপর সম্পূর্ণ সন্দেহ বোধ করে মাধুরী আমাকে কল রিসিভ করার সময় রেকর্ডার চালু করতে বলেছিল। আমি রজনীশ কুমারের বাসা থেকে কল করছি। ভাবিক কথা শুরু করলো এবং আমি ব্যাকগ্রাউন্ডে রজনীশের আওয়াজ শুনতে পেলাম। একটা মিটিং চাইতে ভাবিক আমার কাছে জানালো যে আমি অ্যাম্বিয়েন্স আইল্যান্ডে রজনীশ কুমারের বাড়িতে যেতে পারবো কিনা। তবে সেটা করতে আমার খুব বেশি ইচ্ছে না থাকলেও আমি ভাবিককে পঞ্চশিলা ক্লাবে সাক্ষাৎ করার জন্য বলি, যার উত্তরে সে জানায় যে সে রজনীশ কুমারের সঙ্গে আলোচনা করে জানাবে।
এই লোকগুলো যখন তোমাকে ফাঁসাতে চাইছে, এখন তাদের সঙ্গে দেখা করার কোনো মানে নেই। এই বিষয়ে আমার বাবা এবং মাধুরী একই মত ছিল। মাধুরীর বিচারপতির সঙ্গে সাক্ষাৎকার হওয়ার আগে রজনীশ কুমার আমার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি আমার সঙ্গে লীলা হোটেলে দেখা করার কথা বলেছিলেন এবং এও বলেছিলেন যে তিনি মনে করেন যে আমি আর ফিরে আসতে পারবো না। তুমি তোমার শেয়ার নিয়ে চলে যাও, তিনি পরামর্শ দিয়েছিলেন। আমায় যেতে হবে না থাকতে হবে সেটা আমার নিজস্ব সিদ্ধান্ত, আমি উত্তর দিয়েছিলাম। আপনি আমার সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন, এখন আপনি কি চান? আমি অর্ধেক মুখে হাসি নিয়ে এই উত্তরটা দিয়েছিলাম। তিনি আমাকে পরিত্যাগ করার জন্য একটা বিজনেস ডিল তৈরি করার পরামর্শ দিলেন। ডিলটা আমি তার ফোনে দেখেছিলাম। তখন আমি দেখি যে এই ডিলটা সিকোয়ার হর্ষজিৎ সেঠি নামের এক ব্যক্তিকে তিনি পাঠাচ্ছেন। সম্পূর্ণরূপে তিনি এখন তার নতুন মালিক সিকোয়া ফান্ডের নির্দেশনা অনুসারেই কাজ করছেন। প্রস্তাবটা বাস্তবে কোনো জায়গা পায়নি। আমি জানতাম আর একটা মিটিংয়ের কোনো মানে নেই। ভাবিক একটু পরে আবার কল করে জানালো যে তারা প্যানশিলা ক্লাবে আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তাকে বললাম, কি নিয়ে আলোচনার জন্য? প্রেসে তা বিস্তারিত হচ্ছে তো। ভাবিক এই সময় তার নিজের আওয়াজ সম্পূর্ণ পাল্টে বলল, তুই কথা বলতে চাস না চাস না, তুই দেখবি এখন আমি কি করি। এটা ছিল তার হুমকি। পরবর্তী সময় মেইল চেক করে আমি জানতে পারি যে মাধুরীর অবসরপত্র কল আসার আগেই পাঠানো হয়েছিল। মনে হয় ভাবিকের কলটা সেই বিষয়ে আমার রিয়াকশন পেতেছিল বা আরেকটু চাপ দেওয়ার চেষ্টা করেছিল সে, এবং তারা তাদের প্রথম চেষ্টায় সফল হয়েছিল। আমরা আমাদের আইনজীবী সন্দীপ কাপুরের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে এটা একটা পরিষ্কার মৃত্যুর হুমকির মামলা এবং তিনি আমাদের পুলিশ কমপ্লেন করার উপদেশ দিলেন। একটা কমপ্লেনের খসড়া করুন এবং আপনার অফিসকে হাউস খাস পুলিশ স্টেশনে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য জিজ্ঞাসা করুন। আমি তাকে নির্দেশ দিলাম, কিন্তু মাধুরী ভিন্নভাবে চিন্তা করছিল। আমাদের পুলিশ কমপ্লেন করতে হবে না, আমরা তাদের লেভেলে পড়তে পারি না। আমাদের এই কঠিন সময়ে মর্যাদা বজায় রাখতে হবে। রজনীশ আমার ব্যাচমেট প্রেরণার পিতা। আমি মাধুরীর মতামতে সম্মতি দিলাম, তবে আমি আমাদের খসড়াটা রজনীশ কুমারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম একটা নোটের সঙ্গে। এটা কেবলমাত্র মাধুরীর সম্মানের জন্য যে এই অভিযোগপত্রটা তার ফোনে ছিল এবং হাউস খাস পুলিশ স্টেশনের কেস ডায়েরিতে নয়। তাই এই অভিযোগপত্রটা ফোনেই রাখলাম এবং হাউস খাস পুলিশ স্টেশনের ডায়েরি পর্যন্ত এটা গেল না। সব দেখে তার বিষণ্ণ উত্তর ছিল, তুমি আমাকে এখানে ফাঁসিয়ে দিয়েছ। আমি এসবিআই এর মতো সংস্থার চেয়ারম্যান ছিলাম। এই প্রেক্ষিতে রজনীশ ইমেলে আমাকে জানিয়েছিলেন যে সুহেল, ভাবিক এবং শাশ্বত সেদিন তার বাড়িতে ছিল ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণের আলোচনা করতে। পঞ্চম পর্যায়ে শেষ খেলা, জরুরি সালিসি। এই সমস্ত সময় আমি একটা নীরবতা বজায় রেখেছিলাম এবং কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দিইনি। সর্বশেষ লড়াইয়ের একটা সুযোগ হিসাবে সিঙ্গাপুর আন্তর্জাতিক বিচার কেন্দ্র বা SIAC একটি জরুরি স্থিতিশীলতার আবেদন করার জন্য আমার আইনি দল আমায় পরামর্শ দিয়েছিল। আমার দুটো অপশন ছিল, হয় ভারত পের পূর্ব পরিকল্পিত কর্পোরেট গভর্নেন্স রিপোর্ট প্রকাশের জন্য অপেক্ষা করা এবং আমার পরিষেবাগুলো বন্ধ করা এবং তারপর ন্যায় বিচারের জন্য বছরের পর বছর ধরে লড়াই চালিয়ে যাওয়া, অথবা এখনই জরুরি ত্রাণ খোঁজার চেষ্টা করা। সম্ভাবনা যতই ক্ষীণ হোক না কেন, আমি নেক্সট অপশনটাই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। SIACর কাছে আমার আবেদন স্পষ্টভাবে এটাই ছিল যে বোর্ডের আচরণ, পর্যালোচনা কমিটি গঠন থেকে শুরু করে আলভারেজ অ্যান্ড মার্শালের প্রাথমিক ফলাফলের উপর নির্ভর করা, যা একদিনের তদন্তের পরে বেরিয়ে এসেছিল, নিজের ইচ্ছায় ছুটি নেওয়া থেকে বাধ্যতামূলক ছুটি দেওয়া এবং চলমান মিডিয়ায় পুরোটা ফাঁস করে দেওয়া, সব জায়গাতেই স্পষ্টভাবে তাদের অভিপ্রায় বোঝা যাচ্ছিল এবং এটা অসাধুতার একটা স্পষ্ট ঘটনা ছিল। মজার ব্যাপার হলো, মীমাংসার আরেকটা প্রচেষ্টা নির্ধারিত সালিসির একদিন আগে হয়েছিল, যখন সেকোয়া করঞ্জাওয়ালা অ্যান্ড কোম্পানির কাছে পৌঁছয় এবং আমাকে মুম্বাইতে AZB টিমের সঙ্গে দেখা করতে বলা হয়। পরের দিনটা সালিসির জন্য নির্ধারিত ছিল, তবে আমি বুঝতে পেরেছিলাম যে এটা তাদের পক্ষ থেকে ঘটনাগুলোকে লাইনচ্যুত করার একটা প্রচেষ্টা হতে পারে এবং তাই আমি বৈঠকটা পরের সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছিলাম। 17 ফেব্রুয়ারি 2022। সারা দিন ধরে সালিসি প্রক্রিয়া চলে। বোর্ড তাদের সাহায্যে প্রশাসন ও লয়ারদের সঙ্গে পুরো বিষয়টা সমাধান করতে প্রচেষ্ট হয়েছিল। আমার দিক থেকে আমি আমার মামলা লড়ার জন্য সিনিয়র অ্যাডভোকেট দারিয়াস খাম্বাটাকে নিয়োগ করেছিলাম। আমরা দ্রুত জরুরি সাহায্য পাইনি, যদিও আমি মামলাটি সালিসি ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার জন্য স্বাধীন ছিলাম, যাতে সম্পূর্ণ ব্যাপারটা তার যোগ্যতার ভিত্তিতেই শোনা হয়। আমাকে স্বীকার করতেই হবে যে আমি অত্যন্ত বিবেকহীন ছিলাম। বিচারপতি পরিষদ নির্ধারিত হওয়ার জন্য নিশ্চিতভাবে সময় লাগবে। বোর্ড এখন তার পরিকল্পনা নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারে। এক্ষেত্রে লড়াইয়ের জন্য আমি আমার সময়, শক্তি এবং অর্থ ব্যয় করছিলাম, যেটা আমি কোম্পানির জন্য করেছি, যেটা আমি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আমার পরিশ্রম দিয়ে তৈরি করেছি।
সেই এক মুহূর্তে আমি নির্ধারিত করেছি যে আমার অনেক অনেক হয়ে গেছে এবং এবার আমি রিজাইন দেব। এই হেরে যাওয়া মানুষগুলোকে আমাকে সরিয়ে দেওয়ার আনন্দটা আমি নিতে দেব না। 2022-এর 26শে ফেব্রুয়ারি। মন খারাপ নিয়েই আজ লিখতে বাধ্য হচ্ছি যে এমন একটা কোম্পানিকে আমি বিদায় জানাচ্ছি যার প্রতিষ্ঠাতা আমি নিজেই। তবে আমি আমার মাথা উঁচু করে কথা বলতে পারি যে আজ এই সংস্থাটি বিশ্বে ফিনটেক কোম্পানিগুলোর মধ্যে সেরা। 2022-এর পর থেকে দুর্ভাগ্যবশত আমি মূল্যহীন হয়ে গেছি। ভারতীয় উদ্যোক্তাদের মুখ হিসেবে পালিত হওয়া থেকে এবং যারা তাদের নিজের ব্যবসার প্রতিষ্ঠান গড়তে চাইছিল সেই সব ভারতীয় যুবকদের কাছে আমি ছিলাম ইন্সপিরেশন। কিন্তু এখন আমি আমার নিজের ইনভেস্টর এবং পরিচালকদের বিরুদ্ধে একটা দীর্ঘ একাকী যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছি। দুর্ভাগ্যবশত এই যুদ্ধ পরিচালনা করার সত্তা আমার ক্ষমতার বাইরে ছিল। আমি সবচেয়ে হৃদয়হীন হয়ে যে কাজটা সম্পন্ন করেছি সেটা হলো আমার কোম্পানি থেকে অবশেষে আমি পদত্যাগ করেছি। আমার চিঠিতে আমি হৃদয় দিয়ে এটা লিখতে চেয়েছিলাম যে আমি ভারত পেকে আমার শিশুর মতো লালন পালন করেছি। যখন ভারত পে তৈরি করতে ঘাম ঝরছে তখন তা থেকে ইনভেস্টাররা অনেক দূরে ছিল। আমি উল্লেখ করেছি যে ইনভেস্টাররা তাদের ইচ্ছা অনুযায়ী ফাউন্ডারদের সঙ্গে কর্মচারী সুলভ আচরণ করেছে এবং এখানে আমি ছিলাম এক বিদ্রোহী দাস যাকে সম্পূর্ণ জনসমক্ষে ফাঁসিতে ঝুলতে হবে যাতে অন্য কেউ আমার মতো হতে সাহস না করে। ভারত পে আজ যা সেটা হয়েছে আমার কারণে এবং এটাও সত্যি যে কোম্পানির একজন বড় শেয়ার হোল্ডার এখনও আমি। এখন আমরা কবে এটা শেষ করব সেটাই প্রশ্ন। আমার রিজাইন লেটার দেওয়া হয়ে গেল। স্পষ্টতই যেন আমার জীবনের সবচেয়ে কঠিন 4টে শব্দর সামনে আমি দাঁড়ালাম, কিন্তু আমি জানি আমি এই খেলাটাতে আর অংশগ্রহণ করতে পারবো না। আমার মাথা থেকে এটা নামিয়ে আমি চিঠিটা পাঠানোর জন্য প্রস্তুত হলাম। 1 মার্চ। আমি জেনেছিলাম যে আমার অনেক সীমাবদ্ধ শেয়ার মাসের শেষে আসবে, যেটা সম্পূর্ণ আমার অধিকারে ছিল। আমাকেও এখন আর্থিকভাবে আর টলাতে পারবে না, বিশেষ করে যেহেতু আমি ইতিমধ্যেই সর্বোচ্চ মূল্য পরিশোধ করেছি যে কোনো ফাউন্ডার তার ইকুইটির জন্য যেটা দিতে পারে। 2022-এর 28শে ফেব্রুয়ারি রাত 10টায় হান্ডার নাম আমার ফোনে ভেসে উঠল। এই লোকজন কি আপনার কাছে মীমাংসার জন্য এসেছিল? খুব বেশি ভনিতা না করেই তিনি কথা শুরু করলেন। ততক্ষণে আমি এই ইঁদুর বেড়াল খেলার জন্য ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। সালিশির পর আবার একটা সভা ঠিক করা হয়েছিল যেটা মুম্বাইয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাতিল করা হয় আগের দিন রাত 11টায়। তোমরা সবাই আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছ। যখন তুমি আমাকে বন্দোবস্তের জন্য গাজর উৎসর্গ করো অথবা কম অংশ দাও, তখন তুমি আমাকে আবার প্রকাশ্যে নিন্দা করো বা ক্রুশবিদ্ধ করো। কাল পর্যন্ত অপেক্ষা করুন, হান্ডাকে খোঁচা দিয়ে বললাম। রাত 11:36। পরের দিন সকালে একটা ক্যালেন্ডার বোর্ড মিটিংয়ের আমন্ত্রণপত্র আমার মেইল বক্সে এসেছিল। আসলে ওরা এটা পাঠানোর জন্য এত তাড়াহুড়ো করছিল যে এটা কোনো আলোচ্য বিষয়সূচি নিয়েই ছিল না। ততক্ষণে আমি পুরোপুরি বুঝতে পেরে গিয়েছিলাম তাদের খেলা, আর এই বোর্ড মিটিংগুলোকে তারা যে উপহাসে পরিণত করেছিল সেটাও বুঝতে পারছিলাম। প্রতিটি মানুষ তাদের আত্মা বিক্রি করে দিয়েছে আলাদা আলাদা দামে। বোঝাই যাচ্ছে হান্ডার সঙ্গে আমার কথোপকথনই এই বোর্ড মিটিংয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিল। রাত 12:03। আমি অনেক আগেই যে রিজাইন লেটারটা তৈরি করে দিয়েছিলাম, এবার সেন্ড বাটনটা টিপে সেটাকে পাঠিয়ে দিলাম। একটা কপি প্রেসকেও পাঠালাম। গত কয়েক মাসের আমার দীর্ঘ একাকী যুদ্ধ শেষ পর্যন্ত আমি যে কোম্পানিটা প্রতিষ্ঠা করেছি তা থেকে পদত্যাগ করতে যাওয়া পর্যন্ত, মানে বলতে গেলে আমি কিছুটা হতাশই হয়ে পড়েছিলাম। যখন থেকে প্রতারণা শুরু হয়েছিল তখন থেকেই আমার চোখের জল শুকিয়ে গিয়েছিল। অন্তর্বর্তী সময়ে আমি মনে মনে মৃত্যুবরণ করেছি। প্রস্থান করবার সিদ্ধান্ত নেওয়ার পর এবং মেইলটা পাঠানোর পর আমি একমাত্র আবেগ যা অনুভব করেছিলাম, আব ইসকো मैं यहीं पे खत्म करता हूं। এই পর্বটা আমার পিছনে থাকুক। একজন ফাউন্ডার নিজের সঙ্গে কিছু স্মৃতি বহন করে নিয়ে যায়। আমারও জীবনে সেই রকমই একটা বোঝা হয়ে এটা থাকবে। সবকিছুরই একটা মূল্য আছে। এই অপমানও অনেক দূর পর্যন্ত চলেছিল। আমি চাইনি আমার বিরুদ্ধে চলমান এই ঘৃণ্য প্রতারণার কারণে আমার পরিবার মানসিক চাপের মধ্যে থাকুক। আমি যখন আমার পদত্যাগের কথা আমার পরিবারকে জানালাম তখন চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। শনাক, আমার শ্যালক, যে নাটকটি পুরোপুরি এক এক করে হতে দেখেছিল, সেও ভেঙে পড়ে। আমি অবশ্য দুঃখ করার মতো মানসিক জায়গাতেও ছিলাম না। এরপরে আমি যেটা করলাম সেটা হলো সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালে 1 মার্চ আমি 2টো ইন্টারভিউ দিয়েছিলাম। একটা ইটি নামের সমিধা শর্মাকে এবং তারুষ ভাল্লারকে, এবং অন্যটা CNBC TV18-এর শেরিন ওয়ানকে। একজনকে ইন্টারভিউগুলো দেখতে হবে, বিশেষ করে শেরিন ওয়ানের সঙ্গেরটা, যেখানে তাকে তার ইয়ারপিসে যা বলা হচ্ছে তা শুনতে তার কষ্ট হচ্ছিল। চলো, কেউ অন্যের দৌলতে টাকাও কামাচ্ছে, আমি নিজেকে বললাম। আমি আমার যে কোনো ইনভেস্টর বা রজনীশ কুমার বা অন্য কোনো বোর্ড সদস্যের সঙ্গে টিভি ইন্টারভিউয়ের জন্য একটা খোলা চ্যালেঞ্জ রেখেছিলাম।
অবশ্যই আমি তাদের কারোর কাছ থেকে শুনতে পাইনি যে তারা এই চ্যালেঞ্জের জন্য রেডি কিনা। ষষ্ঠ পর্যায়, অপমান এবং মিডিয়া ট্রায়াল। 2রা মার্চ খবর আসে যে 1লা মার্চের সন্ধ্যায় বোর্ড মিটিংয়ে আমার রিজাইন অ্যাকসেপ্ট করা হয়েছে। যদিও আমি মনে করেছিলাম যে কোনো রক্তপাত ছাড়াই আমাকে বার করে দিতে পারলে বোর্ড তার মর্যাদা বজায় রাখতে পারবে, তবে এটা সত্যি হয়নি। কোম্পানির অফিসিয়াল ব্যাখ্যায় পড়া যায় যে অবজারভেশন রিপোর্ট টেবিলে আসার কয়েক মিনিট পরে আমি দায়িত্ব এড়িয়ে গেছি এবং গ্রোভার ও তার পরিবারের সদস্যরা কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে একটা স্বপ্নের জীবন চালায় এমন অভিযোগও করা হয়েছিল। আসলে এবার তারা পার্সোনালি অ্যাটাক করলো, আমার পরিবারকে তারা অপমান করলো, যাদের এখানে কোনো ভূমিকাই ছিল না। আমার প্রাথমিক প্রতিক্রিয়া ছিল যা ঘটে গেছে সেটা সম্পূর্ণ অবিশ্বাস্য। পরবর্তীকালে তাদের নিন্দনীয় কাজের কারণে রাগ এবং শোক দুটোই হতে থাকলো আমার। এই গভীর বিশ্বাসঘাতকতার সঙ্গে সমঝোতা করাটা সহজ ছিল না। তাদের কথোপকথনের বিরুদ্ধে সমালোচনার জন্য আমার চিন্তাশক্তির একটুও খরচ করতে আমি চাইলাম না, এবং যখন আমার ওপর আর কোনো বন্ধন নেই আমি আমার গল্পটা প্রকাশ করার শক্তি সংগ্রহ করতে লাগলাম। একটা লিঙ্কডইন পোস্ট যেটা আমি দিয়েছিলাম, খুব প্রাথমিক কিছু প্রশ্ন সেখানে জিজ্ঞাসা করেছিলাম, যার মধ্যে প্রথমটা ছিল আমার চাঁদ, পিডব্লিউসি এবং A&M এর মধ্যে কারা জীবনযাত্রার বিলাসিতা নিয়ে অডিট করা শুরু করেছিলেন। ইনভেস্টররা কি ভুলে গেছেন যে তারা C, D এবং E সিরিজে আমার কাছ থেকে শেয়ার কিনেছেন? এমনকি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আমার তহবিল সংগ্রহের ট্রিপের একটা ছবিও রেখেছিলাম, যেখানে আমি প্রায় $370 মিলিয়ন সিরিজ ই রাউন্ড সংগ্রহ করছিলাম, এবং মেঝেতে ঘুমানোর বিষয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই। বন্ধুদের বাড়িতে আমি সেটাও করেছি এবং তারাও খোলা মনে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি সেখানে এটা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি যে আমার সম্পর্কে একমাত্র শালীন জিনিস ছিল আমার স্বপ্ন এবং কঠোর পরিশ্রম আর উদ্যোগের মাধ্যমে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সেগুলো অর্জন করা। গুরুত্বপূর্ণভাবে আমি আশা করেছিলাম যে বোর্ড আমার কাছে ফিরে আসবে, যেহেতু আমি একজন শেয়ার হোল্ডার হিসেবে এই মূল্যের ব্যাপারে টেন্স ছিলাম এবং সেটা এখন বিনামূল্যেই চালানো হচ্ছে। একটা লিঙ্কডইন পোস্ট প্রায় 6.2 মিলিয়ন মানুষ পড়েছিলেন, আর এই পোস্টটাই আমাকে জানিয়ে দিল সংস্থার ন্যারেটিভের বিরুদ্ধে মানুষেরা সত্যকে শুনতে প্রস্তুত ছিলেন, এবং কোনো ব্যক্তি যদি 5টি মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে সংস্থার মিডিয়াতে তৈরি হওয়া অস্থির গল্পগুলো সব নিচে নামিয়ে আনা হবে, অর্থাৎ তাদের আর কোনো মূল্য থাকবে না। অবশ্যই এই পোস্টের প্রতিশোধ হিসাবে, আমার অসামাজিক জীবনযাত্রার প্রমাণ হিসাবে বোর্ড আরও অনেক গল্প প্রেসের কাছে পৌঁছে দিচ্ছিল। তিনি একটা পোর্শেও কিনেছিলেন, আরেকটি গল্পে একটা অপ্রকাশিত সূত্র দাবি করে। এই মতামতে আমার প্রতিক্রিয়া ছিল যে যতক্ষণ পর্যন্ত গাড়ির জন্য টাকার উৎস বৈধ ছিল এবং বিনিয়োগকারীদের মাধ্যমে আমার শেয়ার কেনার সময় এসেছে, সেকেন্ড হ্যান্ড বিলাসবহুল গাড়ির মালিক হওয়ার মধ্যে দুর্দান্ত কী ব্যাপার ছিল? মাস্টার স্ট্রোক অবশ্যই ছিল 10 কোটি টাকার খাবার টেবিলের গল্প, যেটা তার পারফেক্ট কোয়ালিটির জন্য একটু বিশদে বলা দরকার। 10 কোটি টাকার ডিনার টেবিল, অনেক কিছুর মধ্যে যেটা উল্লেখ করা হয়েছিল তার মধ্যে আমি কখনো মনে করিনি যে একটা ডাইনিং টেবিলও আসতে পারে। তবে একটা 10 কোটি টাকার ডাইনিং টেবিল যে থাকতে পারে সেটাই আপনার জানা প্রয়োজন। আমি বিশ্বের সবচেয়ে দামি ডাইনিং টেবিলের মালিক হওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম কখনো ওঠেনি। ডাইনিং টেবিলের গল্পটা একদিকে বিদ্বেষের একটা উদাহরণ, এবং অন্যদিকে কিভাবে মিডিয়া অযাচাইকৃত গল্পগুলোকে নিজের করে নেয় এবং সেগুলোতে মশলা যুক্ত করে তার একটা নমুনা। 1 কোটি টাকার ডাইনিং টেবিল, স্টার্ট আপ রাজা অশ্নিত গ্রোভার কিভাবে তাঁর গ্ল্যামার হারিয়েছেন। 2022-এর 11ই মার্চ লাইভ মিন্টে লেখা হলো, ভারত পে কর্মকর্তাদের উদ্বোধনে অশ্নিত গ্রোভারের আর্থিক অবনতি, 10 কোটি টাকা খরচ করে ডাইনিং টেবিল পোর্শে। 2022-এর 12ই মার্চ বেরোলো আমার উজালাতে। এটাই 10 গুণ বাড়ল ইংরেজি সংবাদপত্র থেকে যখন সেটা হিন্দি সংবাদপত্রে এলো। এবার আসল গল্পে আসি, যেটা খুবই উদ্ভট ছিল। মাধুরী এবং আমি যখন 2021 সালে দিল্লির পঞ্চশিলা পার্কে আমাদের নতুন বাড়ির সেট আপ করছিলাম, তখনই আমি এই ডাইনিং টেবিলটা কিনেছিলাম। একটা পাথরের টেবিল, এবং এটা বেশ ভারী ছিল। ভারত পেতে আমার তৎকালীন সহকর্মীদের জন্য আমার বাড়িতে একটা ডিনারের আয়োজন হওয়ার সময় কথোপকথনের মধ্যে আমি উল্লেখ করেছিলাম যে কিভাবে আমাদের বাড়িতে এই ভারী টেবিলটা তোলার জন্য একটা পুলি আনতে হয়েছিল। টেবিলটার ওজন ছিল প্রায় 150 কিলোগ্রাম। আমি তখন একেবারেই জানতাম না যে সাধারণভাবে বলা একটা গল্প অদূর ভবিষ্যতে একেবারে অন্য স্তরে পৌঁছে যাবে। আমার শালীন জীবনযাত্রার খাদ্য সরবরাহ করার আকাঙ্ক্ষায় মিডিয়া ভারীকে বহুমূল্য হিসেবে ট্রান্সলেট করেছিল এবং 150 কিলোকে $1,50,000 পরিণত করেছিল। আমি কোম্পানির জন্য কয়েক মিলিয়ন ডলার রেজ করেছিলাম, আর সেখানেই এই ফান্ডিং রাউন্ডের বেশ কিছু মজার গল্প ছিল। একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক একটি বিনিময় হার ব্যবহার করে $70 এক করে নেন এবং 10 কোটি টাকার ডাইনিং টেবিলের গল্পটা তৈরি করেন।
হয়তো অন্য কেউ অসাবধানে একটা শূন্য যোগ করে অথবা আমার জীবনযাপনকে আরও ভালো করে বোঝাবার চেষ্টা করে তার মান 10 কোটি টাকায় নির্ধারিত করেছিল। এইরকমভাবে ব্যাপারটা প্রকাশিত হয় যে দিনের পর দিন একই সঙ্গে সেটা মেন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছিল। আমি যদি টেবিলের জন্য 10 কোটি টাকা একজন খদ্দের খুঁজে পাই তাহলে আমি 200 গুণেরও বেশি পে আউট পেয়ে বেরোতে পেরে খুশি হব। যদিও আমার কাছে যে আসল টেবিলটি আছে তা এখনও আমার মতে দামি, 5 লক্ষ টাকা তার দাম। এটা থেকে যে মিমগুলো ইন্সপায়ার হয়েছে তা সত্যিই অমূল্য। আরও গুরুতর নোট, আমি বরং ব্যবসায় 10 কোটি টাকা রাখবো এবং হাজার হাজার লোকের জন্য কর্মসংস্থান তৈরি করব, যাতে তারা রোজগার করতে পারে এবং তাদের পরিবারের জন্য সম্মানজনক খাবার সেই টেবিলে রাখতে পারে। আমি আমার মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে আমার পথ তৈরি করেছি, আর এইভাবেই আমার মাথাকে চিন্তা করার ট্রেনিং দেওয়া হয়েছে। আমি ভারত পেতে 8.43% ইকুইটির মালিকানা চালিয়ে যাচ্ছি, যার মূল্য প্রায় $240 মিলিয়ন, এবং আমি একক বৃহত্তম ব্যক্তিগত শেয়ার হোল্ডার।